হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার একটা ক্লাস 7 প্রশ্নবিচিত্রা বইতে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা বইতে পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায় এর সেকেন্ড স্কুল যেটা আছে 213 পাতায় নলিনী বিদ্যা মন্দির এইচএস এর প্রশ্ন এগুলোর উত্তর আলোচনা করতে চলে এসেছি। দেখো, প্রথম প্রশ্ন আছে ফিজিক্যাল সায়েন্সের, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 4টে জিনিস দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সপ্রভ বস্তু, মানে যেটা থেকে আলো পাওয়া যায়। সপ্রভ কথাটার অর্থ হলো আলো পাওয়া যায়। কি কি আছে? পেন্সিল, টেবিল, জ্বলন্ত বাল্ব আর বই। সঠিক হলো জ্বলন্ত বাল্ব। 2 নম্বর আছে, সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো। আমরা কি জানি? সমতল আয়নায় প্রতিফলনের ফলে পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এটা আমরা আগের প্রশ্নতেই যে প্রশ্ন আছে স্কুল যেখানে আলোচনা করেছিলাম সেখানে পেয়েছিলাম। দেখো, আর এর পার্শ্বীয় পরিবর্তন হয়ে যাবে, এস এরও হবে, সি এরও হবে, কিন্তু ও এর হবে না। এখানে 4টে পদার্থ দেওয়া আছে, তার মধ্যে কোনটি চৌম্বক পদার্থ সেটা লিখতে বলেছে। কি আছে? কোবাল্ট, প্লাস্টিক, রবার, কাঠ। এর মধ্যে কোবাল্ট হলো চৌম্বক পদার্থ। চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়? মধ্যভাগে, ঠিক দুপ্রান্তের কাছাকাছি, সর্বত্র। ঠিক দুপ্রান্তে মেরু অঞ্চলগুলোতে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি হয়। বাল্বের যে অংশটি আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। তড়িৎ বর্তনীর প্রবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্টিল, রূপো, তামা, লোহা। এখানে স্টিল, রূপো, তামা, লোহা 4টেই তড়িৎ বর্তনী রূপে বা পরিবাহী রূপে ব্যবহার করা যায়, কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয় এদের এই 4টের মধ্যে তামা। কারণ তামার মূল্য কম, সেই জন্যই তামা ব্যবহার করা হয়, এবং তড়িৎ পরিবাহিতাও অনেক বেশি হয়। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি, চন্দ্রশক্তি, তারামণ্ডলের শক্তি, জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো, এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে জলবিদ্যুৎ। শূন্যস্থান পূরণ করো। এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। ইউ আকৃতির চুম্বককে হর্সশু চুম্বক বলে। পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়। 3 নম্বরে আছে ঠিক বা ভুল নির্বাচন করো। নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা ঠিক। একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে, এটা ভুল। বলেছি যে কোনো একটা চুম্বকের মেরু প্রান্তে সব থেকে বেশি আকর্ষণ ক্ষমতায়, এবং একটা মাঝামাঝি অঞ্চল থেকে যেটাকে নিরপেক্ষ অঞ্চল বলে, যেখানে কোনো আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে না। তাই এই বিবৃতিটি পুরোপুরি ভুল। এলইডিতে ফিলামেন্ট থাকে না, ঠিক। তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক। 2-1টি শব্দে উত্তর দাও। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। ছায়ার গাঢ় অঞ্চলকে কি বলে? ছায়ার গাঢ় অঞ্চলকে বলে আমরা। আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত? আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এখন সুতরাং প্রতিফলন কোণের মান হবে আপাতন কোণ যুক্ত প্রতিফলন কোণ বাই 2, মানে 90 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেছিলেন? তিনি বলেছিলেন বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও। তড়িতের সুপরিবাহী দুটি পদার্থ হলো রূপো, তামা, ছাড়া লোহা, অ্যালুমিনিয়াম। তোমাদের যা ইচ্ছে লিখতে পারো। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো? দুটো স্থানের মধ্যে যদি আধানের পার্থক্য ঘটে তাহলে ঋণাত্মক আধানযুক্ত বস্তু থেকে ধনাত্মক আধানযুক্ত বস্তুর দিকে যে ইলেকট্রনের প্রবাহ হয় এটাকে তড়িৎ প্রবাহ বলে। এছাড়া তড়িৎ প্রবাহ অন্য রকম সংজ্ঞা দেওয়া যায়, সেগুলো আমরা পরে টেক্সট পড়ার সময় আলোচনা করব। এটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটা তরল জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন।
তারপর 5 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? আমরা জানি তো আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মানও হবে 60 ডিগ্রি। 2 নম্বরে আছে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তলটা মসৃণ হওয়া প্রয়োজন, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। নিয়মিত প্রতিফলনের ফলে সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে উৎসের অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় বা কখনো কখনো প্রতিবিম্ব গঠিতই হয় না। চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। আমরা এখানে 5টা ধর্ম লিখেছি। যেমন চুম্বকের সর্বদা দুটো বিপরীত মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। চুম্বকের আকর্ষণক্ষম ধর্ম আছে, বিকর্ষণ ধর্ম আছে। চুম্বকের দিক নির্দেশী ধর্ম আছে, মানে একটা চুম্বককে সোজাভাবে বাধাহীনভাবে ঝুলে দিলে সেটা উত্তর দক্ষিণ মুখ করেই অবস্থান করে। চুম্বকের দুটো চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। একটা চুম্বকের আবেশী ধর্ম আছে। এগুলো আমি আরো ডিটেল লিখেছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন আছে কোন চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হতে পারে? তাপ, বিভিন্ন কারণেই হতে পারে চুম্বকের চুম্বকত্ব নষ্ট, যেমন তাপ, অতিরিক্ত তাপে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। এছাড়া এখানে আমি একটু ভুল লিখে ফেলেছি, এটা প্রভাব না, আঘাত, এটা হবে আঘাত। যদি চুম্বকের ওপর আঘাত করা হয়, অনেক উঁচু থেকে ফেলে দেওয়া হয়, তাহলে চুম্বক তার চুম্বকত্ব হারায়। কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়, সময়ের সাথে সাথে চুম্বকের চুম্বকত্ব হ্রাস কিছুটা কমে যায়, এই সবগুলো। এছাড়া আরো কারণ আছে, আমাদের আপাতত এখন দরকার নেই। ফিউজ তারের কার্যনীতি লেখো। ফিউজ তারের কার্যনীতি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, তাও একবার বলে দিই। ফিউজের মূল যে পারপাস সেটা হলো সুরক্ষামূলক ব্যবস্থা প্রদান করা। সেই জন্য ফিউজ তারটার গলনাঙ্ক খুব কম এবং রোধ উচ্চ মানের হয়। তাই কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয় তাহলে তাপ তৈরি হয়, সে তাপে ওই হচ্ছে ফিউজ তারটা গলে যায় এবং গলে গিয়ে আমাদের বর্তনীকে ছিন্ন করে। এর ফলে বাড়িতে যে ইলেকট্রিক্যাল গুডস আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে রক্ষা পায়। আমি এটাকে আরো সুন্দর করে গুছিয়ে লিখেছি, তোমরা দেখে নিও। আছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের উপাদান টাংস্টেন। তার কারণ হচ্ছে টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি, প্রায় 3422 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কি হয়, প্রথমে বিদ্যুৎ শক্তি আসার ফলে উচ্চ হচ্ছে গলনাঙ্ক এবং উচ্চ রোধ সংক্রান্ত সম্পন্ন হওয়ার ফলে ওটা উত্তপ্ত হয়ে প্রথমে উত্তপ্ত হয় এবং অতিরিক্ত উত্তপ্ত আলো বিকিরণ করে। তাই হচ্ছে অতি উচ্চ উষ্ণতায় হচ্ছে উচ্চ গলনাঙ্ক হওয়ার জন্য, যাতে টাংস্টেন স্টারটা গলে না যায়, সেই জন্যই বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট হিসেবে টাংস্টেন তারকে ব্যবহার করা হয়। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্য কি কি? পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে এমন কিছু শক্তি যেগুলো দূষণ কম করে বা দূষণ করেই না এবং পরিবেশকে রক্ষা করে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, এটসেট্রা এটসেট্রা আছে। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্য কি কি? এগুলো সহজলভ্য হয়, বারবার ব্যবহার করা যায়, পরিবেশ দূষণ ঘটায় না বা কম ঘটায়, নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম হয়। আরো বলতে পারি আমরা জীবাশ্ম জ্বালানির ওপর প্রভাব হচ্ছে নির্ভরশীলতা কমায়, এইসব বৈশিষ্ট্য আছে। 8 নম্বর প্রশ্ন, স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন 3টি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। এক হচ্ছে পেট্রোল বা ডিজেলের সাহায্যে মোটর গাড়ি চলতে দেখেছি, কেরোসিনের স্টোভ জ্বালিয়ে বাড়ি বা এলপিজি পেট্রোলিয়াম গ্যাস জ্বালিয়ে বাড়িতে রান্না হতে দেখেছি, স্কুলে মিড ডে মিলের রান্নার জন্য কখনো কখনো কয়লার ব্যবহার করা হয়ে থাকে। এগুলো সবই জীবাশ্ম জ্বালানি এবং তাদের ব্যবহার।
বোঝা গেল? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এরপর আমরা এই স্কুলেরই লাইফ সায়েন্স কোশ্চেনটার মধ্যে চলে আসি। লাইফ সায়েন্স কোর্স এর মধ্যে প্রথম আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা ফুলের বাইরের স্তবক হলো, 4টি স্তবকের মধ্যে সব থেকে বাইরে হচ্ছে বৃতি। নিষেকের পর ডিম্বাশয় পরিণত হয় ফলে। একটা একবীজপত্রী বীজের উদাহরণ, মানে বীজে একটাই মাত্র বীজপত্র থাকবে। আম, মটর, ছোলা, ধানের মধ্যে ধান। বোঝা গেল? 2 নম্বর আছে ঠিক বা ভুল উত্তর নির্বাচন করো। পর্ব ও পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে, এটা ঠিক। 3 নম্বরের প্রশ্নের 1 নম্বর আছে, দু একটি শব্দে উত্তর দাও। উদ্ভিদের পাতার কাজ কি? উদ্ভিদের পাতার কয়েকটা কাজ হলো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সাহায্য করে, বাষ্পমোচনে সাহায্য করে, গ্যাসীয় পদার্থের আদান প্রদানে সাহায্য করে। তারপর 2 নম্বর প্রশ্ন জানতে চাইছে, একটি ফুলের 4টি স্তবকের নাম লেখো। একটা ফুলের 4টে স্তবক হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। বোঝা গেল? 4 নম্বরে চলে যাই। উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কি কি কাজে লাগে? নানা কাজে লাগে। একটা যেমন হচ্ছে খাদ্যের উৎস হিসেবে, আমরা অনেক উদ্ভিদের মূলকে খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন গাজর, মূলো, বিট, রাঙালু ইত্যাদি। ওষুধ রূপে অনেক গাছের মূল থেকে ওষুধ পাওয়া যায়, যেমন সর্পগান্ধার গাছের মূলে থাকে রিসারপিন, যেটা থেকে হাই ব্লাড প্রেশারের ওষুধ তৈরি করা যায়। এছাড়া নিম গাছের মূল, বেল গাছের মূল থেকেও ওষুধ তৈরি হয়। মাটির উর্বরতা বৃদ্ধি, কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে, বিশেষ ব্যাক্টর জাতীয় ব্যাকটেরিয়া থাকে, যেগুলো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে এবং বাতাসের নাইট্রোজেনকে সংঘবদ্ধ করে মাটিতে মিশে যেতে সাহায্য করে। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ভূমিক্ষয় রোধ করে, মাটির মূল ছড়িয়ে গিয়ে মাটিকে শক্ত করে ধরে রাখে এবং ভূমিক্ষয় রোধ করে। এছাড়া বন্যা ও ঝঞ্ঝার হাত থেকেও রক্ষা করে। তোমরা এগুলো সবই জানো, দেখে নেবে। আরো সুন্দর করে গুছিয়ে লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ কি? স্বপরাগযোগ হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলেরই ও ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে পরাগযোগ ঘটায়, তাকে স্বপরাগযোগ বলে। যেমন দোপাটি, রঙ্গন ইত্যাদি গাছে হয়। এখানে কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে সব অসুবিধা হচ্ছে, কোনো নতুন বৈশিষ্ট্যের কিন্তু সৃষ্টি হয় না। ইতর পরাগযোগ, কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যখন একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে ইতর পরাগযোগ বলে। যেমন তাল, পেঁপে, চাঁপা, আকন্দ, কুমড়ো ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, আমকে কেন সরল ফল বলা হয়? আমের গঠনে কয়টি অংশ দেখা যায়? আমকে সরল ফল বলা হয় তার কারণ একটা ফুলের ডিম্বাশয়টাই ফলে পরিণত হয়, সেই জন্য সরল হচ্ছে। এটা গুছিয়ে লেখা আছে, তোমরা দেখে নিও। আমের গঠনে দুটো প্রধান অংশ দেখা যায়, একটা হচ্ছে ফলত্বক আর বীজ। ফলত্বকের আবার 3টে অংশ থাকে, বহিস্তক, মধ্যস্তক, অন্তস্তক। আমি আমের একটা লম্বচ্ছেদের ছবি দিয়ে বিভিন্ন স্তরগুলো অংশগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের হবে না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।